পশু পাখিগুলোকে দেখেই বোঝা যাচ্ছে না যে এখানে প্রাণের অস্তিত্ব নেই। আমরা আছি প্রাণহীন পশু পাখির রাজ্যে। দর্শক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি মিউজিয়ামে এই মুহূর্তে আমরা দীপ্তকৃষি টিম আছি। আমরা তো অনেক ক্যাটেল ফার্ম, অনেক পশু পাখির ফার্মে গিয়েছি, আপনাদেরকে সেই প্রতিবেদনগুলো তুলে ধরেছি। তবে আজকে আমরা ভিন্ন একটি প্রতিবেদন তুলে ধরবো। আজকে আমরা আছি অ্যানাটমি মিউজিয়ামে। এখানে কিভাবে শিক্ষার্থীরা হাতে কলমে প্রশিক্ষণ পায়, কিভাবে অ্যানাটমি নিয়ে পড়ালেখা করে, পশু পাখির অ্যানাটমি নিয়ে পড়ালেখা করে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্তকৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। দর্শক, আমরা পুরো অ্যানাটমি মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে আমাদেরকে ঘুরে যিনি দেখাবেন তিনি হচ্ছেন, আমার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। শুধু তাই নয়, এই অ্যানাটমি মিউজিয়াম একদম শুরুর দিন থেকে এই পর্যন্ত যত ম্যানেজমেন্ট থেকে শুরু করে নীতি নির্ধারণ পর্যায়ে সব কিছুই কিন্তু তিনি তার দায়িত্বেই হচ্ছেন। তো আমি তার সাথে কথা বলবো এবং পুরো অ্যানাটমি মিউজিয়ামটা আসলে ঘুরে ঘুরে দেখবো। আপনি ভালো আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো আছি। এবং এখানে এসে এত বৈচিত্র্যময় আসলে স্কেলেটন থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই বিষয়গুলো আসলে আজকে দর্শকদেরকেও দেখাতে চাচ্ছি। স্যার, আপনি যদি একটু কষ্ট করে আমাদেরকে পরিচয় করিয়ে দিতেন, এখানে সর্বপ্রথম যদি বলতেন যে কি কি আছে এই মিউজিয়ামে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনি জানেন যে আমাদের এটা অ্যানাটমি মিউজিয়াম। আচ্ছা, তা আমাদের ভেটেরিনারি সায়েন্স ফ্যাকাল্টি রয়েছে এবং ভেটেরিনারি সায়েন্স ফ্যাকাল্টিতে যে সমস্ত স্টুডেন্টরা আসে তাদের প্রথম পর্যায় থেকেই অ্যানাটমির সাথে পড়াশোনা করতে হয়। তো মূলত আসলে এই মিউজিয়ামে এসে তারা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজগুলো এখানে গ্যাদার করে। তো এইটা আসলে কম্পারেটিভ স্টাডি করার জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। যেমন আমি যদি আপনাকে বলি যে এই যে দেখেন যে এই যে জিনিসগুলো আছে, তো এটা আপনার দেখতেছেন যে এটা ক্যাটেলের, হর্সের, তারপরে আপনার শিপ, গুট, এই সমস্ত এনিমেলের রয়েছে। এখন একজন স্টুডেন্ট যখন দেখবে যে একটার সাথে আরেকটা যখন মিলাবে, তখন দেখবে যে কোথাও না কোথাও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বনে কোথাও না কোথাও পার্থক্য রয়েছে। সুতরাং এটা তাদের সাবজেক্টেরই একটা অংশ। তার মানে স্যার যদি বলি যে এই যে এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার হচ্ছে পায়ের যে যেটাকে লিম্ব বলে, ফোরলিম্ব, এবং তার পাশেই লেখা দেয়া আছে ক্যাটেলেরটা। সো এখন একজন শিক্ষার্থী, আমি যদি একজন শিক্ষার্থী হই, এখান থেকে সে কি কি আইডেন্টিফাই করতে পারবে? যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিই, দেখেন যে এটাও কিন্তু আপনার একটা লিম্ব, আবার এটাও কিন্তু একটা লিম্ব। এটা ক্যাটেলের না, এটা হর্সের। যেমন ধরেন যে এটা যে ডিজিটের যে অংশটা রয়েছে এটা একটা, আবার এখানে আসলে দেখেন যে দুইটা ডিভাইডেড, দেখছেন যে ডিভাইডেড রয়েছে। আবার আপনি দেখেন, আমি আপনাকে সিম্পলি বলি ছোট করে, এই যে একটা হেড, এটা এই বোনটার নাম হচ্ছে আপনার ফিমার। এটা হচ্ছে ফিমারের হেড। এখানে ফিমারের হেডে যে গর্তটা রয়েছে, এটা লোকেশনটা হচ্ছে এখানে কিনারে, নেকের দিকে। আবার যখন আপনি এর দিকে যাবেন, এই ক্যাটেলের দিকে যাবেন, দেখেন এটা মাঝখানে গর্ত। সুতরাং যখন এটা দেখবে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। এরকম প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও, এবং তখন কিন্তু চিকিৎসার ক্ষেত্রেও তারা বুঝতে পারবে যে কোনটার হাড়টা কেমন হয় এবং কিভাবে সেটা আইডেন্টিফাই করাটা খুবই সহজ হয়ে যাবে, তাই না? এবং চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা হবে। স্যার, আমাকে যদি এই জিনিসটা বলি আপনাকে, তো আপনি ইজিলি আপনি বুঝতে পারবেন। আমি যদি একটা সিম্পলি একটা উদাহরণ দিই, যে দেখেন এই বোনটাকে আমরা বলি স্কেপুলা। আচ্ছা, এই বোনটাকে স্কেপুলা বলি। আবার এই প্রত্যেকটা অ্যানিমেলেরই কিন্তু স্কেপুলা আছে। তো এখন কিভাবে বোঝা যাবে স্কেপুলার যে এই যে স্পাইনটা রয়েছে, এই স্পাইনটা আপনি যে গুটের ক্ষেত্রে এটা এক সাইডে থাকে, মানে একদিকে থাকে। আবার যখন আপনার ডগের ক্ষেত্রে যাবে, দেখবেন যে মিডিল পোর্শনে আছে। এরকম আমি যে কথাটা প্রথমে বলছি আর কি, যে প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও আপনার ডিফারেন্স থাকবেই। আচ্ছা আচ্ছা, আপনি যে এইখানে দেখতেছেন যে আবার এই যে এগুলো হচ্ছে আমাদের স্টাফিং করা। এগুলো কি জীবন্ত নাকি? একেবারে জীবন্ত লাগছে স্যার। তো দেখেন যে যেমন এটা সচরাচর আমাদের সব সময় আমরা আমাদের চোখে পড়ে, কিন্তু আমি যখন ছাত্রদেরকে এই যে বনবিড়ালের কথা বলবো, তখন তো সে হয়তোবা ওই জিনিসটা সচরাচর দেখবে না। সে এটা আমরা এই জন্যই রেখেছি যেন অন্তত তার লেকিংসটা যেন এখান থেকে আমরা পূরণ করে দিতে পারি। স্যার, এই পাশে একটা স্কেলেটন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ওস্টিস। হ্যাঁ, এটা ওস্টিস। আমাদের একটা নেপালি স্টুডেন্ট ছিল, তো সে কোনো একটা ফার্মে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য। আনফরচুনেটলি পরে এটা আপনার বাসে নাই, পরে আমাদের এখানে নিয়ে আসছিল। পরে আমরা এটাকে আপনার প্রসেস করে এভাবে স্কেলেটন করে রেখেছি আর কি। এটা ডলফিন, আমি এটা নিজেই কালেকশন করেছি। আমাদের যে হালদা নদী আছে না, ওই হালদা নদীতে আপনার সামহাও জাহাজের সাথে আপনার মনে হয় ফ্রিকশন হয়েছিল, তখন মারা গেছিল।
এরপরে আপনার স্যার দীর্ঘদিন এই মাটির নিচে। খবরগুলো কিভাবে পান? এটা যেহেতু অ্যানাটমি নিয়ে ডিল করি, হ্যাঁ, হ্যাঁ। আর ওনাদের এখানেও কিন্তু আপনার জীববিজ্ঞান নামে একটা সাবজেক্ট রয়েছে, তাছাড়া ওরা হালদার নদীর যে এর নিয়ে রিসার্চ করে, তো তাদের আমাদের সাথে একটা কমিউনিকেশন সবসময় ইউনিভার্সিটি রয়েছে। তো উনি আমাকে বলছেন যে এরকম একটা ঘটনা, আমরাও খুঁজতেছিলাম, যে লাকিলি আমরা পেয়ে গেছি, যার কারণে পরে মাটির নিচ থেকে এটা উত্তোলন করে আমরা এভাবে সংরক্ষণ করে স্যার রেখেছি। এখানে তো দেখতে পাচ্ছি আমাদের যে ডোমেস্টিক যে অ্যানিমেলগুলো usually, সেগুলো কিন্তু yes, আছে, হ্যাঁ, domestic তো এটা। এগুলো নিয়েও তো এখন যেহেতু ডোমেস্টিক অ্যানিমেল নিয়ে অনেকে আসে আপনাদের এখানে চিকিৎসার জন্য, চিকিৎসার ক্ষেত্রে। এগুলো নিয়েও কিন্তু তাদের একটা পড়ালেখার বাস্তবসম্মত ব্যবহারিক অফকোর্স আপনার জ্ঞান নিচ্ছে। বিশেষ করে যে আমাদের দেশে কিন্তু ওই যে গুট যেটা, এটা তো ভেরি কমন, এবং এটা নিয়ে তো প্রায়ই আপনার লোকজন আসে চিকিৎসা করার জন্য। এখন এটার যে ধরেন যে এটার যে একটা অ্যানাটমি বা এটার যে মরফোলজি, এটা যদি আমার জানা থাকে, তাহলে আপনার কোন জায়গাটায় চিকিৎসা করব, কোন জায়গাটায় ইনজেকশনটা দিব, কোন জায়গায় দিলে আপনার নার্ভের মধ্যে লাগবে, কোন জায়গায় দিলে আপনার ব্লাড ভেসেলের মধ্যে পড়ে যাবে, তো এই সমস্ত জিনিসগুলো আপনার এটার যদি পুরা মরফোলজি এবং অ্যানাটমি জানা থাকে, তাহলে বোঝাটা সহজ হবে। একদমই স্যার, এবং এখানে কিছু আপনি প্রতীকীও রেখেছেন, রেখেছি, right. এখানকার একটু বিস্তারিত বর্ণনা চাই স্যার, আপনি এই পাশে চলে আসবেন না, এবং আপনি এটা ক্যামেরা দেখেন, এই যে প্রেফারেন্সে। এটা হলো আমাদের ডগ, হ্যাঁ, ডগ ইউজুয়ালি যে সিটিং পজিশনে যেভাবে বসা থাকে, আমরা এটা চেষ্টা করেছি ওই সিটিং ও, পজিশনে বসে আচ্ছা। এটা করার জন্য। হ্যাঁ, আবার এটাকে শুকুর বা পিগ আমরা বলি, ওইটারও কিন্তু এই দাঁতটা একটু লম্বা, এই যে দুইটা উপরে এবং নিচে দুইটা দাঁত রয়েছে, এটা লম্বা। তো এইটা আমি সংগ্রহ করেছি আপনার এ থেকে, রাঙ্গামাটি থেকে আর কি, এটা পাহাড়ি অঞ্চল থেকে এটা সংগ্রহ করা। জি, সিমিলারলি এটা তো আপনি জানেন, এটা হলো আমাদের গুট, হ্যাঁ, এটাও গুট। আচ্ছা, এটা একটা ভেড়া। তারপর আমরা আরো এগিয়ে যাচ্ছি স্যার, আমার খুব কষ্ট লাগছে এটা দেখে। কেন না, এই যে বলেন তো? এটা দেখেন হরিণ। হরিণ এবং বাঘকে কেন একসাথে রেখেছেন? খেয়ে ফেলবে তো? না, এটা হরিণ এবং বাঘ আসলে একটা আরেকটাকে খেয়ে ফেলে। এই যে এটা আমরা কিন্তু ঢাকা চিড়িয়াখানা থেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঢাকা চিড়িয়াখানা থেকে নিয়ে আসছি। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন অবশ্যই অবশ্যই যে স্যার। ওই এই যে বাঘে যে থাবা দেয়, আপনি তো জানেন যে বাঘে থাবা দিয়ে হরিণকে ধরে, তার দেখেন আপনার এটাকে এটা কিন্তু ওই যে তার এটা আর কি, যে নিচে যে অংশটা থাকে থাবা যেটাতে দেয়, দেখতে দেখা যায় মনে হয় যে বঙ্গুর মানে ভেঙে যাবে বা হবে। একটু ধরে দেখেন তো কত শক্ত, ধারালো স্যার, ধারালো এবং শক্ত, আপনি ভাঙতেও পারবেন না এটা। এই জন্য যখন সে ধরে, রাইট, যখন সে ধরে সহজে আর ছুটতে পারে না, এবং এটা একবার ঢুকে যায় ভিতরে, একবারে ভিতরে ঢুকে যায়, যার কারণে আর ছুটতে, এত শক্ত চিন্তাও করা যায় না, এবং খুবই ধারালো। স্যার আমি একটু দর্শকদেরকে দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঘের থাবা, এবং সত্যি আমি ধরে দেখতে পাচ্ছি প্রচুর শক্ত, এটা একেবারে ভঙ্গুর না, এবং অনেক দিন হয়ে গেছে স্যার, কত কত বছর হয়েছে? এটা 4-5 বছর তো হবেই, 4-5 বছরেও একেবারেই শক্ত এবং প্রচুর ধারালো, মনে হচ্ছে এখনই আমি যদি জোরে পুশ করি তাহলে হচ্ছে কেটে যেতে পারে। স্যার এগুলো সবই বাঘের। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে দেখেন যে এটা যখন সে থাবা দেয় তখন এটা বের করে, আর যখন প্রয়োজন পড়বে না, এটা একই জিনিস আপনি এটাতেও রয়েছে, দেখেন যখন সে দরকার পড়বে না তখন এটা ভিতরে ঢুকে যাবে, ওই যে দেখেন একটা ইয়ার মতো আছে, কেভিটির মতো, এটা ভিতরে ঢুকে যায়, আর যখন সে ধরবে, শিকার করবে, তখন এটাকে বের করে দেয়। এই যে এটা দেখেন ভিতরে ঢুকেও যায়, আবার বের করতেও পারে। এটা কি আমাদের সিংহ? এটা লায়ন, রাইট, এটাও লায়ন, ওইটাও আপনার ঢাকা থেকে আনা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটাও ঢাকা থেকে আনা। আপনার দুইটা মোটামুটি সিমিলার আর কি। এই জিনিসটা আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এই যে দেখেন জিনিসগুলো, এইগুলা দিয়ে কিন্তু সে ধরে, আর দরকার যখন পড়বে না তখন এটাকে ভিতরে ঢুকে রাখে। সুন্দর লাগছে দেখতে, ভয়ও লাগছে আমার যে এটা যদি জীবন্ত হতো আজকে মনে হয় স্যার এখানে আমরা কথা বলতে পারতাম না। তবে বাঘ থেকে কিন্তু আমি সিংহটাকে একটু লম্বা, মানে তার গঠনটা একটু লম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি। ষাঁড় তো বেশ ভয়ঙ্কর লাগছে দেখতে। এটা আমাদের লোকালি। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, সামনেগুলো দেখি। স্যার এটা মনে হয় একটু বড় ঘোড়া, নাকি ঘোড়ার মধ্যে পার্থক্য আছে? আমাদের যে বিএমএ তে যে সেনাবাহিনীর যে ঘোড়াগুলো রিজেক্ট করে ফেলে, রিজেক্ট করার পরে আমরা এটা নিয়ে আসি, আচ্ছা, এনে আমরা আরেকটা প্রসেসও আমরা স্কেলেটন বানাতে পারি। সেটা হলো মাটির নিচে না রেখে আপনার হাড় থেকে মাংসগুলা ফেলে দিয়ে এগুলা সিদ্ধ করে কেমিক্যাল দিয়ে আমরা এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে আর্টিকুলেট করে এরপরে রং করি। এই প্রসেসও করা যায়। এটা হচ্ছে আপনারা দেখেন যে আনকমন, এটা আমাদের খুব একটা কমন না, এটা ক্যামেল। হ্যাঁ, এটা উট। আর এটা আমাদের এই যে সাফারি পার্ক আছে কক্সবাজার, সেখান থেকে আমরা এটা এনেছি আর কি। স্যার এটা কত ফুট উচ্চতা হতে পারে?
এইটা তো উচ্চতা 7-8 ফিট হবে এরকম, আচ্ছা। এরকম হবে। তবে এটা হলো সবচেয়ে বড় জিনিস হচ্ছে বোনগুলো খুবই মেসিভ। স্যার এখানে কি এগুলো কি রিয়েল নাকি এগুলো প্লাস্টিকের? না, এটা আমাদের এটাকে বলে হলো আপনার এই যে স্টাফিং করা, যেটাকে আপনি বলছেন না মমি করা। হ্যাঁ, মমি করা, যে এটা একটু ক্রোকোডাইল। এই ক্রোকোডাইলটাকে আমরা একটা প্রসেস করে আমরা এরকম করে স্টাফিং করে আমরা রেখেছি আর কি। বাহ, এবং এখানে দেখতে পাচ্ছি একটা কচ্ছপও আছে কচ্ছপ আছে, এবং বিশাল বড় কচ্ছপ। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন স্যার? এটা কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। এইটা কিন্তু ডাইনোসরের মতো লাগছে। এটা ইয়া থেকে নিয়ে আসছি, আমাদের যে ময়মনসিংহ আমাদের একটা এই যে ক্রোকোডাইলের তাদের একটা চাষ করে ওখানে, তো ওইখান থেকে আমরা এটা নিয়ে আসছিলাম। এটা একটা পাইথন, হ্যাঁ। এই পাইথনটা আপনার দেখেন যে ছোট ছোট বনগুলো আমরা কি করে একটার সাথে আর একটা আর্টিকুলেট করেছি আর কি, হ্যাঁ। এটা খুবই ল্যাবোরিয়াস কাজ ছিল, সীতাকুণ্ডের থেকে এটা কালেকশন করা। স্যার এই পাশে দেখতে পাচ্ছি এটা হলো মানকি। monkey, হ্যাঁ, জি এটা স্যার, monkey। মানকি অনেকে বলে যে মানকি আর মানুষের মধ্যে মিল আছে তাদের স্কেলেটনে, এটা কি আসলেই সত্যি? আমাদের যারা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করে আমরা অনেক সময় মানুষের যখন কোনো তুলনা করতে যাই তখন মাংকির কথা বলি অথবা আপনার এর কথা বলি, ওই যে ডগের কথা বলি। ডগ এবং মাংকি এবং মানুষ অনেক ক্ষেত্রে আপনার সিমিলারিটিস পাওয়া যায় আর কি। যেমন বিশেষ করে যেমন ধরেন যে এটার 5টা আঙ্গুল, রাইট? আমাদেরও কিন্তু 5টা আঙ্গুল, কিন্তু অন্য কোনো অ্যানিমেল পাবেন না যে তার 5টা আঙ্গুল সচরাচর। ডগেরও কি? ডগেরও 5টা। তো সুতরাং এই সেন্সে এদের মিল রয়েছে। তারপরে আরো অনেক ধরনের আপনার সিমিলারিটি, যেমন এই ক্যানাইন টিথের ক্ষেত্রে দেখা যায় যে ডগেরও ক্যানাইন টিথ রয়েছে, মাংকিতে রয়েছে, মানুষের রয়েছে। ওই পাশটায় যাই, খুবই ইন্টারেস্টিং কিছু স্যার। এইগুলো আমরা বিদেশ থেকে কালেকশন করে নিয়ে আসছি, যে এইগুলো হলো আপনার বিভিন্ন অ্যানিমেলের মডেল আর কি। এটার সুবিধাটা কি হচ্ছে যে দেখেন পার্ট বাই পার্ট সেপারেট করা যায়। যেমন আপনার এই যে মাসলটার নাম কি, নার্ভটার নাম কি, এগুলো আলাদা আলাদা করে আমরা পার্ট বাই পার্ট স্টুডেন্টদেরকে দেখাইতে পারি। যেমন মনে করেন একটা স্যাম্পল নাই, একটা অ্যানিমেল কালেকশন করতে পারলাম না, তখন এটাকে আমরা স্যাম্পল হিসেবে ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াই। স্যার এগুলো কি, মানে এগুলো কি রিয়েল? হ্যাঁ, এগুলো এই যে দেখেন মানুষের বাচ্চাও আছে এখানে, এই যে ফিটাস হিউম্যান। তারপরে বিভিন্ন রকমের স্যাম্পল, এই যে কচ্ছপের ডিম, এটা কচ্ছপের ডিম, দুর্লভ বস্তু। এটা এই যে আপনার এই যে বঙ্গরাজ সাপ। এটা স্যার আমি যতটুকু জানি যে এই মিউজিয়ামে অনেক স্পিসিস আছে এবং অনেক অর্গান আপনারা আসলে কালেকশন করে রেখেছেন, যেটা আসলে এই স্বল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব না। আপনি যদি আমাকে একটু বলতেন যে আর কি কি আছে আমরা যে পাশটা ভিজিট করতে পারিনি সেখানে। আমি যেটা বলছিলাম আর কি, যে দেখেন আমাদের যে হিউম্যান মানুষের আপনার মেল ফিমেল এর ভিতরে যে অর্গানগুলো রয়েছে, কি পজিশনে রয়েছে, কিভাবে আছে, সেটাও আমরা এখানে দেখছি মডেল হিসেবে। তারপরে হিউম্যানের একটা স্কেলিটন আপনার জেনিন, সেটাও আমরা এখানে রেখেছি। তাছাড়া আপনার বাংলাদেশে যে সমস্ত পাখি রয়েছে, সচরাচর যে সমস্ত পাখি আমরা দেখি, সবগুলা পাখির আপনার স্কেলিটন আমরা এখানে রেখেছি, এবং সবগুলা পাখির স্কেলিটন রাখার পাশাপাশি এখানে আমাদের যে স্টাফিং করেও আমরা রেখেছি। মোটামুটি বাংলাদেশে দেখা যায়, পাওয়া যায় এরকম সবগুলা পাখি আমরা কভার করার চেষ্টা করেছি, এবং এখানে প্রাণবন্ত লাগছে দেখে। রাইট, এটা সবগুলো আমরা এখানে কালেকশন করেছি। আচ্ছা স্যার, অনেক বিষয় আপনার থেকে জানলাম। আপনি যদি একটু বলতেন যে এই মিউজিয়ামটা একেবারে শুরু থেকেই আপনি এটার নীতি নির্ধারক থেকে শুরু করে পরিকল্পনা সবকিছু আপনি করেছেন, যদি বলতেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই মিউজিয়ামটাকে নিয়ে? না, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে এই মিউজিয়ামটা, এটা আমরা আগেই বলেছি যে এটা অ্যানাটমি মিউজিয়াম। আমার জানা মতে যে বাংলাদেশ তো নয়ই, এশিয়ার মধ্যেও এরকম আপনার রিসোর্সফুল একটা মিউজিয়াম, বিশেষ করে সাবজেক্ট ওরিয়েন্টেড এরকম একটা মিউজিয়াম আমার মনে হয় যে নাই। তাই আমি এটাকে নিয়ে খুবই প্রাউড ফিল করি, এবং আমি ইন ফিউচার আপনার যেখান থেকে যে ধরনের পাই, সংবাদ পাই, সেখান থেকে আমরা কালেকশন করার চেষ্টা করি, এবং এখন পর্যন্ত এটা কালেকশন চলমান রয়েছে। তো এটা আপনার যতদিন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে থাকবে ততদিনই ভেটেরিনারি সায়েন্স থাকবে, ততদিনই আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করবে, তারা নতুন নতুন করে এখানে রিসার্চ করবে, তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবে, তারা গবেষণা করবে, সেই তো প্রত্যাশা আমি করি, এবং সেই সাথে দেশ এবং জাতি উপকৃত হবে। সত্যি আপনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আপনার খুব আবেগের, এবং আমরাও চাই, এবং আপনার এই চমৎকার উদ্যোগের জন্য আপনার এবং উদ্যোগটা খুবই প্রশংসনীয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অ্যানাটমি মিউজিয়াম সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই পর্যায়ে আমরা কথা বলবো প্রফেসর ডক্টর ASM গোলাম কিবরিয়ার সাথে।
স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমিও ভালো আছি এবং এখানে এসে অনেক ভালো লাগছে যে বাংলাদেশে প্রথমবারের মতো আপনারা তো শুরু করেছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু অনেক সংগ্রহশালার পরিধি বাড়িয়েছেন আপনারা অনেক বেশি। স্যার আমি একটু জানতে চাচ্ছি যে শিক্ষার্থীরা তো তাদের একটা কারিকুলাম থাকে, সেই কারিকুলামের বাইরেও যদি আরও বেশি প্রশিক্ষণ পেতে চায় তাহলে ব্যবহারিক শিক্ষা বা হাতে কলমে শিক্ষাটাকে তারা এই মিউজিয়াম থেকে পেতে পারে? অবশ্যই। এই মিউজিয়াম অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষাটাকে আনন্দদায়ক করা। যারা রিসার্চ স্টুডেন্ট আছে তাদের রিসার্চ ফ্যাসিলিটি যেন বাড়ানো যায়, এই জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া যায় বিভাগ থেকে দেওয়া হয় এবং এই মিউজিয়াম ব্যবহার করতে যদি প্রয়োজন হয় তাকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। এই জন্য আমাদের ছাত্ররা আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স দুই ক্ষেত্রেই তারা এই সহযোগিতা পেয়ে থাকে। আপনাদের কালেকশনটা তো মূলত ধারাবাহিক একটি প্রক্রিয়া, তো বর্তমানে কি কি কালেকশনের প্রক্রিয়া চলমান আছে? মিউজিয়াম দিন দিন সমৃদ্ধ হবে, এটাই মিউজিয়ামের বৈশিষ্ট্য। সমৃদ্ধ করার জন্য তো কালেকশন চলমান রাখতে হয়। এই মুহূর্তে তিমি মাছের কঙ্কাল সংগ্রহ করে প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, আশা করছি খুব শীঘ্রই সবার জন্য এটা মুক্ত করে দেওয়া সম্ভব হবে। আচ্ছা, সেটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটি আমরা কক্সবাজারে দরিয়ানগর উপকূলে সমুদ্র পাড়ে মাটির নিচে পুঁতে রাখা থেকে সংগ্রহ করি। স্যার আপনি তো একদম ফিল্ডেও এগুলো সংগ্রহ করতে যান, যেহেতু আপনি এই বিষয়ে অভিজ্ঞ, আপনি যদি আপনাদেরকে বলতেন যে এই সংগ্রহের প্রক্রিয়াগুলো করতে গিয়ে আপনারা কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা কোনো মজার ঘটনা কি আছে কিনা আপনার জীবনে? বাংলাদেশের মানুষ আসলে সহযোগিতা প্রবণ। আমি যেখানে গিয়েছি সহযোগিতায় পেয়েছি। রিসেন্টলি যেটি আমরা তিমি মাছের কঙ্কাল কালেক্ট করি, সেটা করতে গিয়ে আমাদেরকে গত 1 বছর আগে গিয়ে ফেরত আসতে হয়েছে। কেন? লোকেশন আমরা ট্রেস করতে পারিনি। যাদের সহযোগিতা পাওয়ার কথা, সার্বিক সহযোগিতা আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। স্যার এই প্রক্রিয়াটা কি, এই যে 2 বছর আগে বলছেন যে এটাকে আগে পুঁতে রাখা হয়, এটা কাদের পক্ষ থেকে আসলে এটাকে পুঁতে রাখা হয়? কোন ডিপার্টমেন্টের? এটি ফরেস্ট ডিপার্টমেন্টের। ফরেস্ট ডিপার্টমেন্ট পুঁতে রাখে। তো যে জায়গাটায় পুঁতে রাখা হয় সেটা আপনাদেরকে জানানো হয়, তো এটা কি জিপিএস ট্র্যাকার বা কিছু থাকে না? জিপিএস ট্র্যাকার থাকে, সেই সাথে এটি তো এক এক ব্যক্তির বিষয় নয়, এখানে একটি টিম ওয়ার্ক কাজ করতে হয়। এই টিমের যদি কোনো কারণে ঘাটতি হয়, অ্যাকোমোডেট এবং কোঅর্ডিনেশন ঠিক মতো না হয়, তখন হয়তো দেখা যাচ্ছে যে ওই যাত্রা ব্যর্থ হয়। আচ্ছা আচ্ছা। তবে আমরা তো একবার ব্যর্থ হলেও বাকি দ্বিতীয় দফায় সফলতার সাথে মোটামুটি বোনগুলো নিয়ে আমরা এই ক্যাম্পাসে ফিরতে পেরেছি। যাই হোক, তবে আপনারা যে কষ্টটা করছেন সেটা তো রেজাল্টও পাচ্ছেন, এতগুলো মানুষ কিন্তু এগুলো থেকে আসলে জ্ঞান আহরণ করতে পারছে। স্যার এখন তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সন্নিবেশ করা কিছু স্পিসিস এবং স্কেলিটন থেকে শুরু করে সব কিছুই কালেকশন করা হয়েছে, কিন্তু এই স্পেস সংকুলানটা কি ঠিকঠাক আছে নাকি আরও একটু বাড়াবেন, বা স্পেস কি অ্যাভেলেবেল আছে কিনা? ধন্যবাদ, সুন্দর কথা বলছেন। ছোট বাংলাদেশ, সব জায়গায় স্পেস প্রবলেম। একদম, আমরাও এই পর্যায়ে আছি যে স্পেস প্রবলেমটুকু। আপনি দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো স্পেসিস এক জায়গায় করে রাখা হয়েছে, তার জন্য যত উপযুক্তভাবে ডিসপ্লে করার ব্যবস্থা আমরা করতে পারিনি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যত উপযুক্তভাবে সুন্দর একটি স্পেসের ব্যবস্থা করে দেবেন, আমরা প্রত্যেকটা স্পেসিমেনকে সঠিকভাবে ডিসপ্লে করে সঠিকভাবে প্রদর্শনীর ব্যবস্থা করতে পারবো। বাহ, চমৎকার স্যার, আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ এর সাথে সব দর্শকদেরকেও। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান, গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে এসব অ্যানাটমি মিউজিয়াম থেকে শিক্ষার্থীরা কিন্তু ব্যবহারিক এবং হাতে কলমে প্রশিক্ষণ পেতে পারে। এতে করে যেটা হবে যে এইসব অ্যানাটমি মিউজিয়াম থেকে তারা তাদের শিক্ষা কারিকুলামের বাইরেও তাদের জানার পরিধিটা আরও বেশি বৃদ্ধি করতে পারবে, মেধার বিকাশ ঘটাতে পারবে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।